আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে তৃণমূল নেতার বিক্ষোভ, সদর বিডিও চেম্বারে তুমুল উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। কলকাতা ও দীঘাগামী ভলভো বাস পরিষেবা সপ্তাহে 3 দিন চালুর পরিকল্পনা এনবিএসটিসির, খুশির মহল যাত্রীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিক্ষোভ, সদর বিডিওর চেম্বারে তুমুল উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। প্রতি গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের পাঠানো 2 লক্ষ টাকা গায়েব বলে অভিযোগে বৃহস্পতিবার বিডিওর চেম্বারে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের নেতৃত্বে 5টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা তুমুল বিক্ষোভ দেখান। বিডিওর দাবি, সব টাকা গ্রাম পঞ্চায়েতেই খরচা করা হয়েছে। 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে 2024 সালে। আর সেই টাকা দেওয়া হয়েছিল 100 দিনের কাজের টাকা দেওয়ার আগে ব্যবস্থাপনার জন্য। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, তাঁর এলাকার মোট 5টি গ্রাম পঞ্চায়েত এই টাকা পায়নি, অথচ গ্রাম পঞ্চায়েতকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে। পাহাড়পুর, বারপাটিয়া, পাতকাটা, অরবিন্দ, বেলাকোবা এই গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান আর পঞ্চায়েত সদস্যদের নিয়ে বিডিও মিহির কর্মকারের দপ্তরে ঢুকে টাকার দাবিতে বিক্ষোভ দেখান তারা। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, এই বিষয়টি বিডিও, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ, জেলা শাসক শ্যামা পারভিনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে এর পরেও যদি বিডিও গ্রাম পঞ্চায়েতগুলিকে টাকা না দেন, তাহলে বিডিওর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাই ঘটনা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন যে এমজি এনআরজিএস এর যে বকেয়া টাকা, সেই টাকার ব্যাপারে আমরা আন্দোলন করব। টাকা না পাইলে আমরা রাজ্য সরকার থেকে টাকা দেব। আমরা এটা থেকে দিল্লিতে যাই। দিল্লিতে যাওয়ার পরে লড়াই হয়। লড়াই হওয়ার পরে তাও ওরা টাকা দেয়নি। যে বকেয়া টাকা আছে সেই বকেয়া টাকা পরবর্তী আমাদের কাছে একটা অর্ডার আসে যে অঞ্চল ভিত্তিক তোমরা এটা পুরো সার্ভে করে যারা যারা বকেয়া টাকা পাবে তাদের জব কার্ড, তারপরে হচ্ছে তোমার ব্যাংক পাসবই, কত দিনের বাকি আছে সব ক্লিয়ার করে তোমরা দাও, সেই টাকা দেওয়া হবে। এই খরচের বাবদ আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা জিপিকে 2 লক্ষ টাকা করে দেয়। এই খরচের বাবদ এই যে কাজটাকে তুলতে হবে, কার বই ঠিক আছে, কার বই ঠিক নেই, কার জব কার্ড ঠিক আছে, কার জব কার্ড ঠিক নেই, এইটার জন্য 2 লক্ষ টাকা করে পার জিপি দেয়। তার অর্ডার কপি আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলায় এটা হচ্ছে বিডিওর আন্ডারে আসে 1,60,00,000 লাখ, এসডিওর আন্ডারে আসে হচ্ছে তোমার 9 লাখ। সেটা এসডিও খরচা করতে পারবে। সেটা হচ্ছে এসডিও এই খবর টবর নেওয়ার জন্য 9 লাখ টাকা খরচা করতে পারবে। আর 13,50,000 টাকা হচ্ছে ডিএম, উনি খরচা করতে পারবে। কিন্তু এবার এই 1,60,000 এই টাকার 1,60,000 এই টাকাটা প্রত্যেক জিপি হচ্ছে 2 লাখ করে পাবে কাজটা তুলে আনার জন্য। এটা হচ্ছে যারা ক্যাজুয়াল স্টাফ হিসাবে কাজ করবে তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও এটা আমরা দেখতেছি টাকাটা পাচ্ছি না। তারপরে আমরা কি করলাম, এই বিষয়টা নিয়ে বিডিওর কাছে 5 জন পঞ্চায়েত, এরা বিডিওর কাছে প্রধান 5 জন প্রধান ছাড়ি দে না 5 জন প্রধান, এরা বিডিওর কাছে 6/9/2025 হ্যাঁ সরি প্রথম চিঠিটা হয় 20/6/2025 এই তারিখে বিডিওকে 5 জন প্রধান লিখিতভাবে দিলেন যে সাহেব আমরা এটা জানতে চাই কেন আমরা টাকাটা পাইলাম না। আমরা 5 জন প্রধানেই শুধুমাত্র আপনার ওখানে গিয়ে আপনার টেবিলে বসে আমরা আলোচনা করতে চাই। তার জন্য এটা কোন কোন অঞ্চল ছিল? এটা ছিল হচ্ছে বারোপাটিয়া, পাতকাটা, পাহাড়পুর, বেলাকোবা, অরবিন্দ। এই 5টা জিপি আমরা জানতে চাইছি যে আপনি কবে ডেট দিবেন। যদি আপনি ডেটটা দেন তাহলে আমরা সেই ডেটে যাব। যে নিয়ম যেটা 7 দিনের মধ্যে ডেটটা দেয়, কিন্তু 7 দিন পাড়ায় গেল, 15 দিন পাড়ায় গেল, পাত্তা নেই কোনো, আর ডেট দিচ্ছে না। যখন দিচ্ছে না তখন আমরা কি করলাম, এই বিষয়টা নিয়ে আমরা তোমার হচ্ছে 7/7
আমরা এডিএম জেডপির কাছে গেলাম যে বিডিও সাহেবকে আমরা 20 তারিখে একটা চিঠি দিছি, এতদিন অতিবাহিত হওয়ার পরেও উনি কোনোরকমভাবে আমাদের সদুত্তর দেয় নেই, বসতেও ডাকে নেই, বলেও নেই। তা আপনি বিষয়টা দেখেন। তারপরে ওনার কাছে চিঠি পড়ে থাকলো প্রায় 21 দিন হয়ে গেল, কোনো খবর নেই। যখন খবর নাই 7 থেকে আমরা 28 তারিখ, মানে 28 তারিখে 21 দিন পর আবার ওনাকে আমরা রিমাইন্ড দিলাম, সাহেব আপনাকে আমরা এত তারিখে জানাইছি, এত মেমো নাম্বার, যদি বিষয়টা দেখেন ভালো হয়, এটা যদি একটা সমাধানের রাস্তা, বইসে কেন টাকাটা উনি দিচ্ছেন না, এটা সৎ জবাব দিলে ভালো হয়। তারপরেও 28 তারিখ থেকে কোনো খবর নেই। 28/7/2025 খবর নাই, এটাও মোটামুটি 15 দিন হয়ে গেল। তারপরে আমরা 13/8/2025 ডিএমকে জানাইলাম। ডিএম ম্যাডামকে আমরা বলতে প্রধানরা জানাইল, বললো যে ম্যাডাম আমরা এই বিষয় নিয়ে ভিডিওকে জানাইছি, ভিডিও জবাব দেয় নেই। তারপরে আমরা এডিএমকে জানাইছি 2-2বার, এডিএম কোনো জবাব এই ব্যাপারে কোনো সুরাহা করে নেই। এবার হচ্ছে আপনার আমরা দ্বারস্থ, আপনি ব্যাপারটাকে সমাধান করে দেন। তারপরে দেখা গেল যে ডিএমও এটার কোনো পদক্ষেপ নিলেন না। যখন নিলেন না তখন আমরা স্টেপ নিলাম যে এই ব্যাপারটা নিয়ে আমাদের তাহলে এটা ধর্ণামঞ্চ করা উচিত, বা যদি শুনেই না, যদি গণতন্ত্র পদ্ধতিতে না মানে, তাহলে গণতন্ত্র পদ্ধতির আরেকটা হাতিয়ার হচ্ছে যে আমরা 2 ঘন্টা ধর্ণামঞ্চ বসবো, বসে উনি কি বলে, যদি প্রথম দিন উত্তর দেয় ভালো, যদি না দেয় তারপরে আমরা আরও আলাদা স্টেপ নেব। এই করে আমরা প্রথমে একটা চিঠি করি যে 17 তারিখ বলবো, কিন্তু 17 তারিখ বন্ধ হওয়ার জন্য আমরা 16 তারিখে একটা চিঠি করলাম যে 18 তারিখ ভিডিওকে জানানো যে 18 তারিখ আমরা এখানে একটা ধর্ণামঞ্চ করব, আসবো। তো সেই দিন আপনি থাকবেন বলে একটা চিঠি করলাম, ওরা রিসিভ করে দিল। এটা আমরা থানা থেকে পারমিশন নিলাম, এসপিকে দিলাম, এসপি থেকে নিলাম, আইসি থেকে নিলাম, নিয়ে আমরা আজকে এই প্রধানরা আসলো, উনি বসলো, কথা দিল। তো বসার পরে যখন আলোচনার মধ্যে আমরা সব কিছু দেখাচ্ছি, উনি বলছে আমার এটা টাকা খরচ হয়ে গেছে, টাকাটা আমি খরচ করে ফেলছি। 1 কোটি কত টাকা পুরোটাই? 1 কোটি 28 লক্ষ টাকা, আমাদেরটা 14 লক্ষ, বাদ বাকিটা আমরা জানি না, ওদেরকে দিছে না দিছে জানি না। তো আমাদেরকে কিছু ভাউচার বাইর করে দিচ্ছে যে হ্যাঁ বারবারই এত টাকা দিছি। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা জিবি 2 লাখ, প্লাস হচ্ছে দুয়ারে সরকারের জন্য 1 লাখ, 3 লাখ একটা জিবি, মানে 3টা জিবি, তাহলে 3-5 15 লাখ। তো বারবাটিয়ার একটা ভাউচার দেখাইলো এই সম্ভবত 54,000, সেটা দেখলাম একটা ডেকোরেটর, সে প্যান্ডেল করছিল ওই যে দুয়ারে সরকারের, তার দেখলাম। এটা তো দুয়ারে সরকারের প্যান্ডেলের কত ভাউচার, মানে দুয়ারে সরকার তো বিভিন্ন সময় হয়, হইতেই থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম হইতেই থাকে। আচ্ছা, হইতেই থাকে। তো ওইটার ওকে 54,000 টাকা পেমেন্ট করছে, সেটা দেখাইলো। আমরা বললাম এটা তো দুয়ারে সরকারের প্যান্ডেলের পয়সা, প্যান্ডেল ম্যানের পয়সা, এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়, এটা তো দুয়ারে সরকারের টাকা। কিন্তু যেটা হচ্ছে এমজি এনার্জিএস এর কন্টিনজেন্সি 2% টাকা, সেই টাকাটা কি হলো, যেটা আমরা ছেলেগুলোকে দিয়ে কাজ করাইছি, ক্যাজুয়াল স্টাফ দিয়ে কাজ করাইছি, সেটা কোথায় গেল? উনি আর কোনো জবাব দিবে না। আমরা বললাম তাহলে আপনি খরচ করে ফেলছেন, এটাই লিখিতভাবে জবাব দেন যে আমি খরচ করে ফেলছি। তারপরে আপনি সেটার খরচ কোথায় করছেন ভাউচার দেখাবেন, আমরা সেটা নিয়ে যাই। বলে এটা কোনো লিখিত হয় না। কেন লিখিত হয় না? আমরা যখন লিখিতভাবে আপনার কাছে জানতে চাইছি, তাহলে আপনার উচিত লিখিতভাবে জবাব দেওয়া, এটাই তো ডেপুটেশনের নিয়ম। আমরা যখন আপনাকে লিখিতভাবে দিচ্ছি, আপনি লিখিতভাবে দিবেন। তো উনি কোনো মতেই দিবে না। এখন থেকে আমরা মারপিট করতে পারি না। তো তাই আমরা ঠিক আছে, আমরা পরবর্তী স্টেপ নিব, পরবর্তী কীভাবে এটা আরও আগানো যায়। এখন যদি কোথাও ওইভাবে গণতন্ত্র পদ্ধতিতে যদি বিচার না পাওয়া যায়, তাহলে কোর্ট ফোর্ট করতে হবে, আদালতে। আপনাদের কি মনে হয় টাকাটা কোথায় গেল? টাকার ব্যাপার তো, টাকা থাকে পকেটে, পকেট থেকে কার পকেটে যায় কী করে বুঝবো? টাকা তো আর বাইরে থাকে না, টাকা তো থাকে পকেটে। আর নিজে কাকে কাকে দিছে এটা তো বলতে পারবো না। পকেট থেকে পকেট টু পকেট, কোথা থেকে চলে যায়। আপনারা এর মধ্যে একটা দুর্নীতির গন্ধ পাচ্ছেন। এটাকে কি নীতি বলবেন? এটাকে কি নীতি বলবেন? একটা যখন আমরা জানতে চাইলাম, যখন উনি সঠিকভাবে জবাব দিচ্ছেন না, টাকাও দিচ্ছে না, জবাবও দিচ্ছে না, তাহলে এটাকে কি নীতি বলা যায়? অন্যদিকে সদর বিডিও মিহির কর্মকার কি বললেন শুনুন। সদরের আপনার এলাকার বেশ কয়েকজন প্রধান এবং তৃণমূল নেতা কৃষ্ণ দাস আপনার এখানে এসেছিলেন
সেটা বলা হচ্ছে যে এমজি এনার্জিএসের যে 2 লক্ষ টাকা করে এসেছিল জিবিপিতে, সেই টাকাটা তারা পাচ্ছে না এবং আপনাকে বারংবার জানিয়েছে। আপনি কোনো সদুত্তর দিতে পারেন না, টাকা ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে, কর্মচারীদের বেতন পেমেন্ট করা হয়েছে এবং আমাদের এই যে আমরা যে খরচ করেছি সেটার ক্যাগের অডিট হয়েছে, সুতরাং আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই। আচ্ছা, ওরা বলছে যে ওরা নাকি টাকাই ওরা পায়। অনেক কিছুই বলতে পারে, কে কী বললো সে বিষয়ে তো আমি কিছু জানি না। আমাদের তরফ থেকে আমাদের যেটা আছে সেটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি, আশা করি ওনারা বুঝবেন। বলছে যে এরপরে যদি টাকা না পায় তাহলে আপনার বিরুদ্ধে আদালতে যাবে। সেটা দেখুন, আমি তো আমার নিয়ম কানুন মেনেই খরচা করেছি, ঠিক আছে। পাশাপাশি আপনার দপ্তর, আপনার চেম্বারের ভিতরে বেশ উত্তেজনা দেখা গেল এবং যে ভাষায় আপনাকে আক্রমণ করা হলো। না ঠিক আছে, সেটা আলোচনা হতেই পারে, মানুষ বিভিন্ন রকম আলোচনা হতে পারে, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। যেটা মূল ওনাদের মানে জানার বিষয় ছিল সেটা আমি অলরেডি ওনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। আচ্ছা, টাকাগুলো পেয়ে গেছে এরা? না, ওনাদের খরচা এবং তাদের রসিদ এবং বিল আমি ওনাদেরকে দেখালাম, তো আমাদের সাবমিট করা বিল সবই দেখেছি। ধীমান রায়ের রিপোর্ট। কলকাতা ও দীঘাগামী ভলভো বাস পরিষেবা সপ্তাহে 3 দিন চালুর পরিকল্পনা এনবিএসটিসির। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জলপাইগুড়ি থেকেও কলকাতা তথা দীঘাগামী ভলভো বাস পরিষেবাকে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সপ্তাহে 2 দিন এই বাস চললেও যাত্রীদের চাহিদা বাড়ার কারণে আগামী দিনে সপ্তাহে 3 দিন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে, এমনটাই জানান সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বিশ্বকর্মা পুজো উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ি ডিপোতে এনবিএসটিসির পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচি হয়। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কয়েকজন শিশুদের হাতে নতুন বস্ত্র আর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, যাত্রীদের সুবিধার জন্যই ভলভো বাস পরিষেবা বাড়ানো হচ্ছে। পাশাপাশি কর্মীদের উৎসাহ দিতে ড্রাইভার, কন্ট্রাক্টর এবং টেকনিশিয়ান সহ প্রায় 40 জন কর্মীকে পুরস্কৃত করাও হচ্ছে। অন্যদিকে কাজের ক্ষেত্রে গাফিলতি করলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা আছে, যেমন সাসপেনশন বা বরখাস্ত হওয়া। এছাড়াও জলপাইগুড়ি ডিপোতে যাত্রীদের জন্য আধুনিক শেড তৈরি হবে, বসানো হবে কিউআর কোডের সুবিধা, যাতে যাত্রীরা সহজেই টিকিট বুক করতে পারেন। নতুন বাস সংযোজিত হলে এখান থেকে আরও বেশি সংখ্যক গাড়ি চালানোর পরিকল্পনাও আছে। সংস্থার পরিকাঠামো উন্নয়নে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এই দিনের অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনবিএসটিসির কর্মী জয়দীপ মিত্র। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপোর কর্মীবৃন্দ যে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে তার একটি অঙ্গ হিসেবে আজকে তারা ডিসেবলড চাইল্ডদের মধ্যে নতুন বস্ত্র পুজোর আগে তারা উপহার দিল, সেই সঙ্গে তাদের খাওয়ার ব্যবস্থা করেছে। হোমের কিছু বাচ্চা তারা এসেছে। এটা একটা অভিনব উদ্যোগ। আমি মনে করি যে পুজো উৎসবের পাশাপাশি এই ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে ইনভলভ থাকা এটা অনেক বেশি সকলকে উৎসাহিত করে এবং একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে এই যে কাজ এই পুজো কমিটি করেছে, আমি তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের প্রত্যেকটি ডিপোতে, আমাদের ডিভিশনগুলোতে, আমাদের টার্মিনাসগুলোতে, আমাদের সেন্ট্রাল ওয়ার্কশপে এই পুজো হয়। পুজোকে কেন্দ্র করে শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা কিছু সামাজিক দায়বদ্ধতাও নেওয়ার চেষ্টা করি। আবার আমাদের কর্মীদের উৎসাহিত করবারও কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। যেমন আমরা গোটা উত্তরবঙ্গের আমরা প্রায় 40 জন আমাদের ড্রাইভার, কন্ডাক্টর, মেকানিক এবং চেকিং স্টাফকে বিশেষভাবে পুরস্কৃত করছি উৎসাহ দান করবার জন্য। যারা ভালো পারফর্ম করেছে তাদের 10,000 টাকা চেক, মেমেন্টো, শংসাপত্র 40 জনকেই দেওয়া হবে। কুচবিহার ডিভিশনের প্রোগ্রাম গতকাল হয়ে গিয়েছে। আগামীকাল শিলিগুড়িতে এই কর্মসূচিটি হবে। শিলিগুড়ি ডিভিশনে 5টি ডিপোর এই কর্মীদের নিয়ে, এবং সেখানে মাননীয় মন্ত্রী শ্রী চক্রবর্তী নিজে উপস্থিত থাকবেন। তার হাত দিয়ে আমরা চেক, শংসাপত্রের মেমেন্টোগুলো তুলে দেব। আসলে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম দু ধরনের নীতি নিয়েছি। একদিকে পুরস্কৃত করা হচ্ছে, ভালো কর্মীদেরকে উৎসাহিত করা হচ্ছে, পাশাপাশি যারা নেগলিজেন্সি করছে তাদেরকে অনেক সময় সাসপেন্ড করা, তাদেরকে কিছু সাময়িকভাবে বরখাস্ত করা, তাদেরকে কাউকে ফাইন করা, এই ধরনের কাজগুলো পারস্পরিকভাবে চলে। আমরা চাই যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ভালো করে পরিষেবা দিক এবং সকলে মিলে তাতে হাতে হাত দেয়।
বলছি এই ডিপোতে অনেক সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো আমরা ওয়াকিবহাল এর ফ্লোর তৈরি করার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা নিয়ে আমাদের একটা সমস্ত যে টেন্ডার প্রসেসে জাস্ট রয়েছে, সেটা হয়তো পুজোর পরবর্তী সময় কাজটা শুরু হবে। আমরা আরও কিছু কাজ এখানে করতে, যাত্রী শেড, একটা বসবার জায়গা, কিউআর কোড, এখানে খুচরো সমস্যা রয়েছে, সেটাকে আমরা প্রায় অল্প সময়ের মধ্যেই আমরা বসাতে সক্ষম হব। কিছু নতুন গাড়ি পেলে এখান থেকে আরও কিছু গাড়ি দেওয়ার ব্যবস্থা, এই ধরনের কর্মসূচিগুলোকে আমরা করব। বলছি পুজোর মধ্যে নতুন কোনো গাড়ি বা কোনো কিছু? নতুন সে ধরনের গাড়ি নয়, আমরা ভলভো বাসটা 2 দিন চলে, সেটাকে 1 দিন এক্সটেনশন করাতে চাচ্ছি পুজোর মরশুমটায়, কারণ এখন টিকিটের আমরা দেখছি যে চাহিদা মানুষের বেশি রয়েছে। আমরা চাইছি যে আমাদের ট্যুরিস্টের জন্যে যে সবুজের পথে হাতছানি, সেই কর্মসূচিটাকেও আমরা চালু করতে চাই, যেটা প্রত্যেক বছর পুজোর সময় দেওয়া হয়, এবারও সেটা দেওয়া হবে। ভলভো বাস সেটা 2 দিন চলে সপ্তাহে, সেটাকে আমরা 3 দিনে পুজোর সময়টা করবার একটা পরিকল্পনা নিয়েছি। বলছি গাড়ির অনেক সমস্যা রয়েছে, সিট রয়েছে এবং গাড়ি অনেক সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে কোনো এগুলো বা দেখুন, বেশ কিছু পুরনো গাড়ি রয়েছে, কিছু সমস্যা রয়েছে, তবে আমরা চেষ্টা করি যেগুলো সিট ভালো নেই সেগুলোকে সারাই করা, সেই কাজগুলো তো নিরন্তর প্রক্রিয়া চলছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পুজোর মুখেই বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন কর্মীরা, আর যাতে করে আরও একবার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জলপাইগুড়ির পিএইচই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন ঠিকাদাররা। জলপাইগুড়ি ডিভিশনে 225 জনের বেশি ঠিকাদার 300 কোটি এবং তার বেশি টাকা বকেয়া আছে বলে দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হলেন। পুজোর আগেই সেই টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পিএইচই জলপাইগুড়ি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ। পুজোর আগে বকেয়া টাকা না পেলে জল ও জীবন মিশনের কাজ, পানীয় জলের লাইন মেইনটেইন সহ বিভিন্ন ধরনের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদাররা। আমাদের অ্যাকচুয়ালি 13 মাস ধরে জল জীবন মিশনের টাকা এবং বিভিন্ন রাজ্য সরকার যে কাজগুলো আমাদের দিয়ে করায় আর কি, ধরুন খরা, বন্যা, তারপরে ইলেকশন, বিভিন্ন ধরনের কাজ হয়, যেমন মুখ্যমন্ত্রী আসলো সেদিনকার, সেখানেও আমাদের প্রচুর কাজ করিয়েছে সরকার। তো পাড়া সমাধান, সব জায়গাতেই আমাদের কাজ করাচ্ছে, কিন্তু কোনো পেমেন্ট দিচ্ছে না। মানে আজকে আমাদের প্রতি মাসেই পেমেন্ট দিব করে একটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমরা এখন আর পাচ্ছি না, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কর্মচারী, মানে আমরা 225 জনের উপরে কন্ট্রাক্টর আছি, লিখিতভাবে, অলিখিত অনেক কন্ট্রাক্টর আছে যারা তাদের সহযোগী বা পার্টনার বিভিন্ন ফার্মে। এইটা টোটাল হিসাব করে হয়তো 500 জন ছাড়িয়ে যাবে। তাদের সমস্ত কর্মচারী বিন্দু, তারপর আপনার ভাল্ব অপারেটর, পাম্প অপারেটর, মিস্ত্রি, লেবার, আমাদের মহাজন, আমাদের ব্যাংক, আমাদের অ্যাবাভ 300 করোড় এখন অবধি বাকি আছে। সমস্ত বিল এখনো প্রেস হয়নি, প্রেস হলে সংখ্যাটা আরও বাড়বে। আমরা এর জন্য আমরা তো আজকে আমাদের রাজ্যব্যাপী একটা কর্মসূচি নিয়েছি, অবস্থান কর্মসূচি নিয়েছি। ইঞ্জিনিয়ার চেম্বার ঘেরাও ছিল আমাদের, কিন্তু একটু আমাদের চিঠিতে একটু ভুল হয়েছে বলে আমরা ইঞ্জিনিয়ার চেম্বার থেকে কাছে বেরিয়ে আসলাম। ওনাকে বলে আমরা 22 তারিখ থেকে ওনার ঘরে বসে থাকবো, সমস্ত রকম কাজকর্ম বন্ধ করে দেবো। আর তারপর যদি আমরা কোনো সুরা না হয়, আমরা কলকাতাতেও একটা দরবার করবো, উপরে রাজ্য আমাদের সংগ্রাম করবে। যদি না হয় তাহলে আমরা লাগাতার বন্ধে যাব, পরিষেবা তো বন্ধ করে দেবো, জল পরিষেবা, এবং আমরা মানে অনশন অবধি করতে প্রস্তুত। আমরা এই জায়গায় পৌঁছে গেছি এখন, মানে কঠিন অবস্থার মধ্যে যে আমরা কাটাচ্ছি। আজকে দেখেন এত বড় একটা উৎসব, হ্যাঁ এত বড় একটা উৎসব, হিন্দুদের দুর্গোৎসব, এই সময় আমরা কোনো বাচ্চাদের মুখে, আমাদের বাচ্চা, আমাদের কর্মচারীদের বাচ্চা, আমাদের অ্যাসোসিয়েট মানুষের বাচ্চার মুখে আমরা কোনো ইয়ে তুলে দিতে পারলাম না। তাই জন্যই আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচি। আর পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ কর্মসূচি পালিত হলো। এই কর্মসূচির অংশ হিসাবেই বৃহস্পতিবার করোলা ব্রিজ সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে স্বচ্ছতা অভিযানের আয়োজন করে ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি মণ্ডল 1 এবং 2। উদ্যোক্তাদের পক্ষ থেকে জলপাইগুড়ি মণ্ডল 1-এর সভাপতি মনোজ কুমার শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে সেবা সপ্তাহ পালিত হচ্ছে। নেতাজি মূর্তির পাদদেশে স্বচ্ছতা অভিযান চালানোর পাশাপাশি তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত নেতৃত্ব এবং কর্মী সকলে মিলে নিজেরাই হাতে ঝাড়ু নিয়ে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করলেন। আজকে আমরা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ চলছে। এই সেবা সপ্তাহর উপলক্ষে আজকে আমরা জলপাইগুড়ি বিজেপি মণ্ডল 1 ও 2-এর পক্ষ থেকে নেতাজির পাদদেশে স্বচ্ছতা অভিযান করলাম এবং নেতাজির পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। ভারতীয় জনতা পার্টি সমাজকে স্বচ্ছ রাখতে ভালোবাসে, তাই আজকে আমরা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে সেবা পক্ষর কাজ করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ফুলবাড়ি ব্যারেজ এলাকা পরিণত হলো এক অনন্য উৎসব প্রাঙ্গণে। 9 নম্বর লক কেটে একটি গাছের গুঁড়ি আটকে যাওয়ায় সেটি সরাতে ব্যারেজ থেকে জল নামানো হয়, আর সেই সঙ্গে জলের স্তর হঠাৎই অনেকটাই নেমে যায়। এদিকে জল সরে যেতেই দেখা যায় বিরল দৃশ্য। ব্যারেজের বুকে হুড়োহুড়ি শুরু করেন স্থানীয়রা, হাতে জাল, ডালি, ঝাঁপি, এমনকি গামলা নিয়েও ব্যারেজে নেমে পড়েন ছোট বড় বহু মানুষ। মুহূর্তেই ব্যারেজ চত্বর পরিণত হয় মাছ ধরার প্রতিযোগিতার মাঠে। স্থানীয় সূত্রে খবর, এদিন রুই, আমেরিকান রুই, তেলাপিয়া, পুঁটি, বরলি সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। কারো ঝাঁপি ভরে ওঠে, আবার অনেকে খালি হাতেও ফেরেন। তবে উৎসাহে বা আনন্দে কোনো ঘাটতি ছিল না। পথচারীরাও দাঁড়িয়ে উপভোগ করেন এই দৃশ্য। আকস্মিক জল উৎসবের এই দৃশ্য অনেকেই মোবাইলে ছবি তোলেন, ভিডিও করতেও ব্যস্ত হন। এলাকাবাসীর মতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না, তাই আজকের দিনটা উৎসবের মতো। এদিন ফুলবাড়ি ব্যারেজে মাছ ধরা শুধু সাধারণ মানুষের কাছে আনন্দের উপলক্ষই নয়, বরং হঠাৎ তৈরি হওয়া এক সামাজিক মিলন মেলার ছবিও ফুটিয়ে তুলল। ব্রিজে কি করে জানলে যে মাছ ধরা হচ্ছে? জানি যে গেটটা খুলবে বলে, এই জন্য সবাই মিলে জনগণ দূরে চলে আসছে, আমিও চলে আসছি পিছনে পিছনে। কত লোক আসছে মাছ? মোটামুটি আসছে 1-150-এর মতো, এখন আরো আসবে। কেমন মাছ পাচ্ছেন? মাছ ভালোই পাইতেছে, কেউ 4টা 5টা 1.5 কেজি 2 কেজি এরকম পাচ্ছে। কি কি মাছ পাওয়া যাচ্ছে? ওই নদী হাঁড়ি, আমেরিকান রুই, তেলাপিয়া, পুঁটি আর ডেরা। কি কারণে গেটটা জলটা কমেছে? এইটা তো আমি বলতে পারবো না কি কারণে যে বন্ধ হচ্ছে, ওটা ওদের দরকার আছে, এই জন্য খুলে দিচ্ছে গেটটাকে। ভালোই মাছ পাওয়া যাচ্ছে। হ্যাঁ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে তৃণমূল নেতার বিক্ষোভ, সদর বিডিও চেম্বারে তুমুল উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। কলকাতা ও দীঘাগামী ভলভো বাস পরিষেবা সপ্তাহে 3 দিন চালুর পরিকল্পনা এনবিএসটিসির, খুশির মহল যাত্রীদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।